আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আমি আছি আফিফা সুলতানা, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদিন আলিম মাদ্রাসা। গত ক্লাসে আমি তোমাদেরকে অধ্যায় 6 থেকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই চ্যাপ্টার থেকে ডেটাবেজের বিভিন্ন টার্ম অর্থাৎ টপিক নিয়ে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম। ডেটা এবং ডেটাবেজের সংজ্ঞা বলতে পারো, এবং ডেটাবেজের বিভিন্ন উপাদান সম্পর্কে কিছুটা বলেছিলাম। তো শুরু করার আগে গত ক্লাসের কিছু কিছু জিনিস নিয়ে আমি আরেকবার আলোচনা করতে যাচ্ছি। ডেটাবেজের বিভিন্ন উপাদান, প্রথমে তোমাদের কি পড়েছিলাম যে ডেটা যেটা হচ্ছে কোনো উপাত্ত বা কাঁচামাল যা সারিবদ্ধভাবে একত্রে থেকে কোনো মিনিংফুল অর্থ প্রকাশ করবে, অর্থাৎ ডেটা রিস্টোর করার জন্য সহায়তা করবে। এরপরে কি বলেছিলাম, এন্টিটি বা বাস্তব সত্তা, যেটা কি হতে পারে স্টুডেন্ট, ম্যান, টিচার, ব্যাংক অ্যাকাউন্ট এক্সেট্রা। যেখানে স্টুডেন্ট, ম্যান, টিচার কি বলেছিলাম তোমাদেরকে, ফিজিক্যাল থিংস, এবং ব্যাংক অ্যাকাউন্ট বলেছিলাম কি লজিক্যাল থিংস। এবং আমি কি বলেছিলাম যে এন্টিটি এমন একটা বাস্তব সত্তা যার নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেগুলোকে আমরা কি বলছি অ্যাট্রিবিউটস, যার মাধ্যমে কি ওই সত্তাটাকে আমরা আলাদা হিসেবে চিহ্নিত করতে পারবো। আচ্ছা, তোমাদের এই টেবিলটি গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, একটা স্টুডেন্ট টেবিল, যেটা দিয়ে বুঝিয়েছিলাম এন্টিটি কি, অ্যাট্রিবিউটস কোনগুলো, সেগুলো সম্পর্কে কিছুটা বলেছিলাম। তো আজকে আমি ডিটেলস বলছি। এখানে স্টুডেন্টটা আমি কি বলেছি, একটা এন্টিটি, যেটা হচ্ছে একটা ফিজিক্যাল থিংস। স্টুডেন্টের গুণগত বৈশিষ্ট্য কেমন হতে পারে, যেমন স্টুডেন্টের রোল আছে, নেম আছে, ক্লাস আছে, গ্রুপ আছে, জিপিএ। যেমন আশা একটা স্টুডেন্টের রোল হচ্ছে 1, ক্লাস দ্বাদশ, সে গ্রুপ কি সায়েন্সের, এবং জিপিএ 5। তার মানে এই আশার এগুলোকে আমরা কীভাবে চিহ্নিত করতে পারি একটা স্টুডেন্ট হিসেবে, তার রোল হচ্ছে 1, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে, সে সায়েন্স বিভাগে, এবং তার জিপিএ কত পেয়েছে, সে 5 পেয়েছে। তার মানে স্টুডেন্ট এন্টিটির এই যে হেডিং হিসেবে, টেবিলের হেডিং হিসেবে যে কয়টি আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি হচ্ছে তার এক একটি অ্যাট্রিবিউটস। অথবা তোমাদের যে ফিল্ড নাম একটা কথা বলেছিলাম, এখানে কি ফিল্ড কোনগুলো হবে, রোল, নেম, ক্লাস, গ্রুপ, জিপিএ। প্রতিটা এখানে কি হচ্ছে আমার এক একটি ফিল্ড হিসেবে আমি গণ্য করতে পারবো। অথবা আমি কি বলতে পারি, এন্টিটির অ্যাট্রিবিউট হিসেবে আমি এটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন দেখো, একই ফিল্ডের আন্ডারে কি হচ্ছে, একই ধরনের ভ্যালু অথবা মান আছে। যেমন রোল নাম্বার বলতে কি বোঝায়, যে কোনো একটা নাম্বার হতে পারে 1, 2, 3 এরকম কোনো নাম্বার। নেম হলে কি হতে পারে, কারণ নাম বোঝায়, আশা, রুবেল আছে, নাজিম আছে, সবগুলো কি নেম, কোনো স্টুডেন্টের নেম বোঝায়। এখানে দ্বাদশ এটা কি বোঝানো হচ্ছে, সে কোনো একটা ক্লাসের আন্ডারে আছে, অর্থাৎ ক্লাস রোর মধ্যে যা থাকবে সবগুলো কি বোঝানো হচ্ছে, বিভিন্ন স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল তার ক্লাস। এবং গ্রুপ কি আছে, সায়েন্স। তার মানে বোঝা যাচ্ছে কি এই প্রত্যেকটা ছাত্র কি এখানে সায়েন্স গ্রুপের আছে, এবং জিপিএ কি আছে, আলাদা আলাদা দেওয়া আছে। তার মানে কি এই এক রোল হচ্ছে একটা ফিল্ড, তার ভিতরে এই প্রত্যেকটা মানগুলো আমরা কি বলতে পারি, তার ভ্যালু। এই প্রত্যেকটা আমরা কি হিসেবে চিহ্নিত করতে পারি, ভ্যালু, বা যেটাকে আমরা কি বলি। এরপর আমরা কথা বলি, নতুন একটা টার্ম এনেছিলাম কি, রেকর্ড। রেকর্ড কি বলছি, যে
তোমাদের বই লেখা আছে দেখবে, পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডের সমন্বয় হয়ে থেকে একটি রেকর্ড। পরস্পর সম্পর্ক এখন কেমন, যেমন রুবেলের কি রোল নাম্বার হচ্ছে 3, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে, সে সায়েন্সের স্টুডেন্ট, তার জিপি হচ্ছে 4.70। তার মানে এটা হচ্ছে রুবেলকে চেনার জন্য, একটা স্টুডেন্ট হিসেবে চেনার জন্য এগুলো তার কি মান, অ্যাট্রিবিউটস, অথবা তার কি হতে পারে, ভ্যালু হতে পারে, অ্যাট্রিবিউটের ভ্যালু অথবা ফিল্ডের ভ্যালু। এই সম্পূর্ণ প্রত্যেকটাকে একটার সাথে কি সম্পর্কযুক্ত। এই পুরো একটা রোটাকে আমি কি বলছি, রেকর্ড। তার মানে এখানে কি 03 রুবেল দ্বাদশ শ্রেণীতে পড়ে, সায়েন্স, জিপিএ 4.70। এই প্রতিটা কি কি আইডেন্টিফাই করছে, কোনো একজন ছাত্র যার নাম কি রুবেল। তার স্টুডেন্টস তোমরা দেখো এখানে রেকর্ড বলতে কি বোঝানো হচ্ছে, প্রত্যেকটা এক একটা হচ্ছে স্টুডেন্টের রেকর্ড। এখানে নিজামের জন্য এই রেকর্ড, এই পুরোটা হচ্ছে নিজামের রেকর্ড, এই পুরোটা হচ্ছে কি উপরের অংশ 1 নাম্বার, এটা হচ্ছে আশার রেকর্ড। তার মানে আমরা কি বলতেছি, পরস্পর সম্পর্কযুক্ত ফিল্ডের সমন্বয়ে কি তৈরি হবে, আমার একটা রেকর্ড। মোটামুটি এই টার্মগুলো কি আছে আমার ডেটাবেজে বিভিন্ন উপাদান, কত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমি কিছুটা আলোচনা করে ফেললাম। এখন তোমাদের মধ্যে অনেক সময় কনফিউশন থাকো, তাহলে ডেটা যদি হয় ডেটাবেজের ক্ষেত্রে ডেটা যদি হয়ে থাকে স্টোরেজ অফ উপাত্ত অথবা সমাবেশ হবে কি, অথবা কালেকশন হবে পরস্পর সম্পর্কযুক্ত ডাটার, তাহলে এরকম মনে হতে পারে ইনফরমেশন, তাহলে কোনটা হবে? ইনফরমেশনকে আমরা কি নর্মালতে কি বলি, অর্থপূর্ণ ডেটাকে ইনফরমেশন বলি। কি বলা হয়? অর্থপূর্ণ ডেটাকে আমরা বলি ইনফরমেশন। অর্থাৎ আমরা বলতে পারি যে ডেটাকে আমরা ইনফরমেশন থেকে বের করে নিয়ে আসি। সব ডেটাকে আমরা ইনফরমেশন বলবো না, কিন্তু সব ইনফরমেশনই হচ্ছে আমার ডেটা, এটা সবাই জানো তোমরা। অর্থাৎ ইনফরমেশন কি করব, ডেটা থেকে আমরা এক্সট্রাক্ট করি, অর্থাৎ বের করে নিয়ে আসি, গুছিয়ে আমরা বের করে নিয়ে আসি, যেটাকে বলা হয় প্রক্রিয়াকৃত ডেটা। তাহলে আমরা কি বলতে পারি ইনফরমেশনকে সহজ ভাষায়, ডেটা দ্যাট ইজ এক্সট্রাক্টেড ফ্রম, সরি এখানে ডেটা না, এটা হচ্ছে ইনফরমেশন দ্যাট ইজ স্টার্টেড ফ্রম কি, ডেটা। তার মানে কি আমরা ইনফরমেশনটাকে কি করছি, ডেটা থেকে আমরা এক্সট্রাক্ট করতেছি, অর্থাৎ আমরা বের করে নিয়ে আসতেছি, অর্থাৎ প্রক্রিয়াকৃত করছি, প্রক্রিয়াকরণ করছি। প্রক্রিয়াকরণ অথবা কি হয় তোমরা যেটাকে বলো প্রসেস, প্রসেসের মাধ্যমে আমরা কি করছি, ইনফরমেশনকে কীভাবে বের করে নিয়ে আসছি, ডেটা থেকে আমরা প্রক্রিয়াকরণের মাধ্যমে যে তথ্যটা নিয়ে আসতেছি, যে অর্থপূর্ণ আমরা ডেটাটাকে নিয়ে আসছি, সেটাকে আমরা কি বলছি, ইনফরমেশন বলছি। এখন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে ইনফরমেশন কোনটা হবে, ডেটা কোনটা হবে, এটা তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে। এখন আমি বলি, যদি কেউ ইউটিউব থেকে মনে করো ইউটিউব থেকে তোমাদের কিছু ইনফরমেশন বের করতে হবে, কিসের উপরে, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে তোমরা কিছু ভিডিও দেখতে যাচ্ছ। এখন এখানে কি কি থাকতে পারে, যখন তোমরা ইউটিউব চ্যানেলে যাবা, কোনো এডুকেশন সাইট তোমরা যখন লিখতে যাবা, তখন কি দেখবা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম লেখার আগে অনেকগুলো তোমার কি থাকবে, সাইট থাকবে, লটস অফ ইনফরমেশন, যেগুলোকে আমরা ইনফরমেশন না, সেটা হচ্ছে কি ডেটা বলবো আমরা সেটাকে, লটস অফ ডেটা থাকবে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও থাকবে। এবং কি থাকবে, তোমার যে কাঙ্ক্ষিত ভিডিও, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য যে ভিডিওগুলো থাকে টিউটোরিয়াল, সেগুলো থাকবে।
এখন তোমরা কোনটাকে ডেটা বলবে, কোনটাকে ইনফরমেশন বলবা, এখন সেটা ডিপেন্ডস করবে যে কেউ কী দেখতে চাচ্ছে। যদি সে ডেটাবেস ম্যানেজমেন্টের উপরে ভিডিও দিতে চায়, তার জন্য ডেটাবেস ম্যানেজমেন্টের যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো হবে তার জন্য ইনফরমেশন। আর অন্য যে ডাটাগুলো আছে, অন্য যে টিউটোরিয়ালগুলো থাকছে সেগুলো হবে তার জন্য কি ডেটা। এবং অন্য কেউ যদি এই লটস অফ ডেটার মধ্যে থেকে কোনো একটি ভিডিও দেখতে চায়, তার জন্য হচ্ছে ডেটাবেস টিউটোরিয়ালটা হবে কি ডেটা, এবং তার জন্য যে এক্স্যাক্টলি যে ভিডিও দেখতে চায় সেটা হচ্ছে তার জন্য ইনফরমেশন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ডেটা এবং ইনফরমেশন ইন কনটেক্সট অফ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ডেটাবেস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। ধরি তোমাদের কাছে 10 জন ফ্রেন্ডের রেকর্ড রাখতে বলা হলো। অর্থাৎ তুমি কিভাবে রাখতে পারো, ধরো তোমার ফ্রেন্ড, সাপোজ এখানে কয়টা তোমার 10টা ফ্রেন্ডের নামে বলে দিচ্ছি, x1 x2 x3, তোমার এগুলো ফ্রেন্ড, x10। তাদের রেকর্ড রাখতে বলা হলো, তাদের ফোন নাম্বার তুমি সংরক্ষণ করবে, p1 p2 p3 ভাইস ভার্সা p10। তুমি কি করছো, 10 জন ফ্রেন্ডের ফোন লিস্ট তুমি কি করছো, স্টোর করতে বলা হলো তোমাকে। তো এটা হচ্ছে নেম, এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তোমাকে বলা হলো 10টা ফ্রেন্ডের তোমার নাম এবং তাদের ফোন নাম্বারগুলো তুমি স্টোর করবে। এখন তুমি কি করতে পারো, কেস 1 হতে পারে, অর্থাৎ কি উপায়, তুমি খাতায় লিখতে পারো, অথবা তুমি কি করতে পারো, তোমার যদি খাতা লিখতে অসুবিধা হয়, তোমার যে খাতা না থাকে, তখন তুমি কি করতে পারো, তুমি কোনো ডায়েরিতে লিখলা, এগুলো কি বিভিন্ন ধরনের কেস হতে পারে। অথবা আমি কি করতে পারি, আমি বোর্ডে লিখতে পারি। তার মানে কি দুটো কেস আছে, হয় আমি খাতা লিখবো, নাহলে বোর্ডে লিখবো, অথবা আমি ডায়েরিতে লিখবো। কিন্তু যদি আমার ফ্রেন্ডের সংখ্যা 1000 হয়, যদি আমার এখানে কি হয়, হাজার হাজার হয় ফ্রেন্ড, তখন তুমি কি করবে, না তুমি খাতা লিখতে পারবে, না তুমি ডায়েরিতে লিখবা। তার মানে কি তোমার জন্য স্টোর করা কঠিন হয়ে যেতে পারে। এখন তুমি কি করতে যাচ্ছ, কেস 3তে আমি যাচ্ছি। কি করতে পারি, আমি কম্পিউটার ইউজ করতে পারি। কম্পিউটারের মধ্যে কি কি থাকতে পারে, আমি কম্পিউটারের মধ্যে নোটপ্যাড ইউজ করতে পারি, আমি কম্পিউটারের মধ্যে ওয়ার্ড ফাইল ইউজ করতে পারি, আর এমএস ওয়ার্ড, অথবা আমি কম্পিউটারে যে কোনোভাবে সংরক্ষণ করতে পারি। এখন প্রবলেম কি হতে পারে, যদি তুমি নেম এবং কন্ট্যাক্ট নাম্বার সাথে ইচ্ছা করে তোমার সে কোথায় আছে, অর্থাৎ তার অ্যাড্রেস, তুমি অ্যাড্রেস এক্সের অ্যাড্রেস মনে করো ABCD এমন করে তুমি কি করতে চাচ্ছ, হাজার হাজার ফ্রেন্ডের তুমি অ্যাড্রেস তুমি স্টোর করে রাখতে যাচ্ছ। তখন তুমি নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড এগুলো তুমি ব্যবহার করলো। এখন যদি আমি তোমাদেরকে আরেকটু ডিটেলস আমি ছক আকারে দেখিয়ে দিই। আমি জাস্ট কিছু ফ্রেন্ডের কথা বলছি, যেমন ফ্রেন্ডকে তুমি 1 2 3 এভাবে সিরিয়াল করতে যাচ্ছ, সিরিয়াল নাম্বার, তোমার ফ্রেন্ডের নেম আছে, তোমার ফ্রেন্ডের অ্যাড্রেস আছে, তোমার ফ্রেন্ডের ফোন নাম্বার আছে, সিরিয়াল 1 2 এমন করে তুমি অসংখ্য ফ্রেন্ড তুমি স্টোর করতে যাচ্ছ। নেম
হচ্ছে x1 x2 চলবে। অ্যাড্রেস হতে পারে কি ঢাকা, জামালপুর, হতে পারে কি ময়মনসিংহ। ফোন নাম্বার হতে পারে 0123, এগুলো সব র্যান্ডম নাম্বার, 01340156। সাপোজ আমি ধরলাম এখানে তুমি কি করছো, তোমার অনেকগুলো ফ্রেন্ডের, হাজার হাজার ফ্রেন্ডের তোমার নাম, ফোন এবং অ্যাড্রেস কোথায় তুমি কম্পিউটারে নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড অথবা MS ওয়ার্ডে স্টোর করে রাখছো। এখন যদি তোমাকে বলা হয় যে শুধুমাত্র আমাকে জামালপুরের যে ফ্রেন্ডটা তোমার রয়েছে, জামালপুরের যে ফ্রেন্ডটা রয়েছে তার ইনফরমেশনগুলো, অর্থাৎ জামালপুরের মধ্যে যে ফ্রেন্ড সার্কেলগুলো তোমার রয়েছে তাদের ডাটাগুলো আমাকে দেখাও, তখন তুমি কি করবে? যখন তোমার 10টা ফ্রেন্ড থাকছে তখন তুমি কি করতে পারবে, ইজিলি তুমি বের করতে পারবে কিভাবে কোন কোন ফ্রেন্ডগুলো জামালপুরে আছে বের করতে পারবে। কিন্তু যখন তোমার এখানে হাজার হাজার ফ্রেন্ড হচ্ছে তখন তোমার বের করতে কি করতে পারো কি করতে পারো, তুমি প্রোগ্রামিং সি ইউজ করতে পারো, কারণ তোমার এখানে কি আছে, সার্চিং অ্যালগোরিদম আছে, অথবা কি আছে, প্রোগ্রাম আছে। সার্চিং অ্যালগোরিদম বা প্রোগ্রাম ব্যবহার করতে পারো কি করার জন্য, আমার জামালপুরের যে ফ্রেন্ডগুলো আছে তাকে সেগুলো বের করার জন্য ব্যবহার করতে পারো। ওকে, ঠিক আছে। এখন তোমাকে কি জানতে হবে, এই জন্য আমার এটার লোকেশনটা আমার জানতে হবে, কোথায় আমি এই ডাটা আমি স্টোর করে রেখেছি। তুমি C ড্রাইভে রাখতে পারো, D ড্রাইভে রাখতে পারো, অথবা অন্য কোনো লোকেশনও তুমি রাখতে পারো। তার মানে তোমার এখানে কি লাগছে, লোকেশন জানতে হবে, অর্থাৎ অবস্থান আমাকে জানতে হবে কোথায় আমার এই ডাটাটা স্টোর করা আছে। সেই অনুযায়ী আমি কি করব, আমি অ্যালগোরিদম ব্যবহার করে আমি জামালপুরের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো আমি বের করতে পারি। সাপোজ এখন ধরো আমি তোমাকে বলছি তোমার এই টেবিল থেকে, হাজার হাজার ফ্রেন্ডের টেবিল থেকে শুধুমাত্র তাদের নাম এবং ফোন নাম্বারটা আমাকে দেখাও, তখন হোয়াট উইল ইউ ডু? তখন কি প্রোগ্রাম সিতে আমাকে আরেকটা অ্যালগোরিদম লিখতে হবে, আরেকটা প্রোগ্রাম লিখতে হবে, সেখান থেকে কি নেম এবং ফোন নাম্বার আমি বের করব। এখন যদি আমি চাই আবার সিরিয়াল নাম্বার এবং অ্যাড্রেসের মধ্যে থেকে যে কোনো একটা আমাকে দেখাতে হবে, অথবা নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেখো, সিরিয়াল নাম্বারটা বাদ দেখো, তখন তোমাকে আরেকটা সি প্রোগ্রাম লিখতে হবে। তার মানে কি একটা টেবিলকে আমি বারবার ব্যবহার করার জন্য প্রত্যেকবার আলাদা আলাদা আমার কি লিখতে হচ্ছে, প্রোগ্রামিং লিখতে হচ্ছে। তার মানে কি আমার একটা, এখন আমি যদি ডাটাবেজের মাধ্যমে আমার কোনো সিস্টেম থাকে যে আমি কোনোভাবে সবসময় আমি এখান থেকে কোয়েরি করি, অর্থাৎ প্রোগ্রামে কোনো একটা প্রোগ্রাম যদি টুলস থাকে যার মাধ্যমে আমি ব্যবহার করে এখান থেকে আমি প্রয়োজনীয় ডাটাগুলো যখন খুশি তখন বের করতে পারবো, যখন খুশি তখন ব্যবহার করতে পারবো, তাহলে আমার কি হবে, এই রিডান্ডেন্সি অর্থাৎ বারবার ব্যবহার করা এবং বারবার একই জিনিস স্টোর করা অর্থাৎ ইনকনসিস্টেন্সি, এই ব্যাপারগুলো কি হবে আমার এখান থেকে দূর হয়ে যাবে। এবং সেই জন্য আমার কী করা দরকার, আমার এই ডাটাগুলোকে এমনভাবে ম্যানেজ অথবা সংরক্ষণ বা নিয়ন্ত্রণ করা দরকার যার মাধ্যমে আমি কি বিভিন্ন প্রোগ্রাম বা কোয়েরি ব্যবহার করার মাধ্যমে যখন যেটা খুশি ডাটা স্টোর করব আমি আপডেট করতে পারি, আমি কি করতে পারি আবার সেটাকে ইনসার্ট করব, ডিলিট করব। ধরো এখান থেকে যদি আমার কেউ কোনো একটা ফ্রেন্ড কি হয়ে গেল, আমার নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে, তার ফোন নাম্বারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার কি করতে হবে, চেঞ্জ করা দরকার। তখন আমি কি করব, যত এরকম অর ইনফরমেশন আমার কাছে স্টোর করা আছে সব জায়গাতে তার কী করতে হবে, এই ফোন নাম্বারটা আমার চেঞ্জ করতে হবে। তার মানে কি বারবার আমার একই কাজ করতে হচ্ছে। তো এইরকম আমি কি করতে হবে, এরকম ফাইল সিস্টেম বা প্রোগ্রামিং সি ব্যবহার করার মাধ্যমে বা ফাইল সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আমি কি হতে পারি, দেখা যাচ্ছে এক জায়গায় তার ফোন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে এবং অন্য কোনো ফাইলে কি আছে তার পূর্বের ফোন নাম্বারটাই রয়ে গিয়েছে। তার মানে কি হচ্ছে, আমার এখানে ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে যাচ্ছে বা রিডান্ডেন্সি, লটস অফ রিডান্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে। যার কারণে আমার কি করতে হবে, আমার একটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসা দরকার। আমি আমার ডাটাগুলোকে এমনভাবে স্টোর করব যেখানে আপডেট, কোয়েরি করা, ইনসার্ট করা, ডিলিট করা ইজিলি আমি করতে পারবো। অর্থাৎ কোনো নির্দিষ্ট সফটওয়্যার টুলস আমি ব্যবহার করব যার মাধ্যমে আমি কী করতে পারি, এই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। সেইখান থেকে চিন্তাভাবনা করেই
অর্থাৎ আমি এখন কি করব, একটি সফটওয়্যার টুল ইউজ করব এবং কি ইউজ করব, কিছু প্রোগ্রাম ইউজ করব কি অ্যাক্সেস করার জন্য, টু অ্যাক্সেস লার্জ নাম্বার অফ ডেটাস। তার মানে কি, লর্ডস অফ ডাটাকে আমি বারবার রিঅ্যারেঞ্জ করতে পারি, আমি যেখান থেকে ডিলিট করতে পারি, ইনসার্ট করতে পারি, বিভিন্ন ধরনের আমি কোয়েরি করতে পারি, সবগুলো কি প্রোগ্রামের মাধ্যমে করব এবং কি সফটওয়্যার টুলস ব্যবহার করার মাধ্যমে আমি কি করব, ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, আমি সেগুলোকে মডিফাই করতে পারি, ম্যানিপুলেট করতে পারি। এই যে সিস্টেমটা, এই যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাকে আমরা কি বলছি, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আমি আবার বলছি, সফটওয়্যার টুলস ব্যবহার করব, প্রোগ্রাম ব্যবহার করব কী জন্য, অ্যাক্সেস করার জন্য লার্জ নাম্বার অফ ডেটা, সেটাকে আমরা কি বলতেছি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এই ধারণা থেকে আমরা কি বলতে পারি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কি কি কাজে আমরা ব্যবহার করতে পারি বা এর মেইন যে উদ্দেশ্য কি হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণাগুলো পাচ্ছি। তার মানে কী কী আসছে আমার এখানে, আমার কি আসছে, ডেফিনেশন আসছে, ডেফিনেশন, কনস্ট্রাকশন অফ ডেটাবেস। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য আমার কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মেইন যে মোটো বা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার ডেফিনেশন অথবা কনস্ট্রাকশন করাকে একটা ডেটাবেজের। এবং এখানে কি করতে হবে, কি ধরনের স্টোর, কি ধরনের ডেটা নিডস টু স্টোর, এই সম্পর্কে আমার ধারণা কি দিবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এবং আমি কিভাবে ম্যানিপুলেট করব, পরিবর্তন করব, ম্যানিপুলেট মানে কি পরিবর্তন, নিয়ন্ত্রণ, সবগুলোকে আমরা কি বলতেছি, ম্যানিপুলেশন সিস্টেমটা আমার কি করবে, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম করবে। এছাড়াও কি করতে পারে, ডিলিট, ইনসার্ট, আপডেট, সব কিছু কী করবে, আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে এই সবগুলো আমার আলোচনা করা হয়। এখন আমি একটা টার্ম তোমাদের কথা বলেছিলাম টার্ম নিয়ে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি কি বলেছিলাম যে তোমাদের সাথে, ডেটাবেস সিস্টেম অর্থাৎ DBS বা সেটা কি বলতেছি, ডেটাবেস সিস্টেম। ডেটাবেস সিস্টেমটা কি, তোমাদের মনে হতে পারে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেস সিস্টেম একই কিছু বোঝানো হচ্ছে, তা না। বলা হয়ে থাকে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কিসের উপর নির্ভর করে, এটা হচ্ছে ডেটাবেজের উপর নির্ভর করে। কারণ অর্থাৎ ডেটাবেসটা এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা দুটা মিলে কি বলা হচ্ছে, ডিএস বা ডিবিএস অর্থাৎ ডেটাবেস সিস্টেম। অর্থাৎ তার মানে কি বোঝানো হচ্ছে যে ডেটাবেস কি হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। সব ডেটাবেজে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে ম্যানেজ করা হয় না। এটা কিসের উপর, বিভিন্ন টাইপের হতে পারে। যেমন ট্রেডিশনাল ডাটার জন্য হচ্ছে ডেটাবেস আলাদা, এর জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আলাদা। যদি তোমার হয়ে থাকে মাল্টিমিডিয়া ডাটা, তখন কি হতে হবে, এর জন্য আমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আলাদা হবে। যদি আমার ট্র্যাডিশনাল হয় কোনো হয়, তো তার জন্য ডিবিএমএস হচ্ছে আলাদা হবে। তার মানে কি, ডেটাবেসের টাইপের উপর ডিপেন্ড করছে কি আমার কী ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি ব্যবহার করব। তা আমার ডেটাবেসকে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ম্যানেজমেন্ট সিস্টেম, দুটাকে একত্রে আমরা কি বলবো, ডেটাবেস সিস্টেম। অর্থাৎ ডেটাবেস বিভিন্ন টাইপের হয়ে থাকলে সেই অনুযায়ী আমি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা আমি ব্যবহার করছি তাকে একত্রে আমরা কি বলবো, সে একটা ডেটাবেস সিস্টেম। সেই সিস্টেমের মধ্যে কি যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হচ্ছে তা কিসের উপর ডিপেন্ড করছে, সে কোন ধরনের ডেটাবেজের জন্য
সিলেক্টেড, অর্থাৎ সে কোন ধরনের ডেটাবেসটাকে নিয়ন্ত্রণ করছে। তার মানে এখানে ডেটাবেসে যদি কোনো চেঞ্জ আসে সেই অনুযায়ী আমার কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমও চেঞ্জ আসবে। এই দুটা মিলে আমরা কি বলতে পারি, ডেটাবেস সিস্টেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ডেটাবেস সিস্টেমের মধ্যে মেইন পার্থক্য এবং দুটাতে কি বোঝানো হচ্ছে এবং ডেটাবেসের সাথে কিভাবে সম্পর্ক হচ্ছে সে বিষয়ে বুঝতে পেরেছো। এখন আমরা নতুন একটি প্রকারভেদ বলতে পারো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের, যেটাকে বলেছি কি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ে। সেটা নিয়ে কিছুটা আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি এই বিষয়ে আরও বেশি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। জাস্ট আমি তোমাদেরকে সংজ্ঞামূলক কিছু কথাবার্তা আমি এখানে বলতে চাচ্ছি। তোমরা জানো যে ডেটাবেজে কি আছে, বিভিন্ন ধরনের ডেটাগুলোকে কি টেবিল, ডেটাগুলোকে কি টেবিলের মধ্যে সুবিন্যস্তভাবে পরস্পর সম্পর্কযুক্ত হয়ে অবস্থান করে কি তৈরি করে, ডেটাবেজ তৈরি করছে। তো এখানে টেবিলগুলোকে একটা ডেটাবেজে অনেকগুলো টেবিল থাকতে পারে, অর্থাৎ আমি কি বলতে পারি সেট অফ এন্টিটি। আমি তোমাদেরকে যেটা বলেছিলাম গত ক্লাসে, আজকেও তোমাদেরকে বলেছি, সেই সেট অফ এন্টিটিগুলো মিলে যেহেতু ডেটাবেজ তৈরি হচ্ছে, সেই টেবিলগুলোর মধ্যে কি থাকবে, রিলেশন থাকবে। যদি মনে করো একটা ইউনিভার্সিটিতে তোমার কি থাকছে, ফ্যাকাল্টি থাকে, স্টুডেন্টস থাকে, টিচার থাকে, ফ্যাকাল্টি টেবিল মনে করো, স্টুডেন্ট টেবিল মনে করো, টিচার। এখানে তোমরা দেখো কি বলছে, একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টি থাকে। ফ্যাকাল্টি মানে তোমার যেটাকে বলো তোমাদের বিভাগ, যেমন তোমাদের প্রতিষ্ঠানে কি আছে সায়েন্স, আর্টস, কমার্স এরকম বিভাগ, সেরকম ইউনিভার্সিটিতে কি থাকে, ফ্যাকাল্টি থাকে, বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকে। এবং সেখানে কি আছে, সেই ফ্যাকাল্টিতে বিভিন্ন স্টুডেন্টরা আছে, টিচার রয়েছে, তারা কি প্রত্যেকে কি আছে পরস্পর সম্পর্কযুক্ত, স্টুডেন্ট আর টিচারের সম্পর্কযুক্ত। তার মানে কি প্রত্যেকটা টেবিলের মধ্যে কি আছে, আলাদা আলাদা একটা সম্পর্ক রয়েছে। স্টুডেন্ট কি আছে ওই ফ্যাকাল্টির হতে পারে, টিচারটা একটা নির্দিষ্ট ফ্যাকাল্টির হতে পারে, স্টুডেন্টকে একটা নির্দিষ্ট টিচার পড়াচ্ছে, টিচারটা একটা নির্দিষ্ট ফ্যাকাল্টির কোনো একটা গ্রুপের স্টুডেন্টকে পড়াচ্ছে। তার মানে কি বলতে পারি, এখানে ফ্যাকাল্টি টেবিলটা স্টুডেন্ট টেবিলের সাথে সম্পর্কযুক্ত, স্টুডেন্ট টেবিলটা টিচারের সাথে সম্পর্কযুক্ত, টিচারটা ফ্যাকাল্টির সাথে সম্পর্কযুক্ত। তার মানে কি পরস্পর কি আছে, প্রত্যেকের সম্পর্কযুক্ত। তার মানে কি এই যে একটা রিলেশন তৈরি হচ্ছে প্রত্যেকের মধ্যে, একটা টেবিলের মাধ্যমে একটা টেবিল থেকে একটা টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি হচ্ছে, সেই যে ডেটাবেসটা আমরা পাচ্ছি সেটাকে আমরা কি বলতে পারি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আমরা কীভাবে ছবি আকারে প্রকাশ করতে পারি, যেটাকে তোমাদের কি বলা হয়, ইআর ডায়াগ্রাম। এখন একটা কথা আছে যে সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে কি না। দেখো কি বললাম, সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমার RDBMS হবে কি না, সবগুলো কি আমার RDMS হবে কি না, কখনোই না। সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে আমি RDMS বলবো না, কারণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সব টেবিলের মধ্যে যদি রিলেশন থাকে তখনই শুধুমাত্র আমরা কি বলবো, RDBMS বলবো। কিন্তু আবার আমরা কি বলতে পারি, সব RDBMS কিসের মধ্যে আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে। যেমন আমরা কি বলতে পারি, সব ডাটাকে আমরা ইনফরমেশন বলতে পারি না, কিন্তু সকল ইনফরমেশনই হচ্ছে আমার ডাটা। সেরকম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে টেবিলগুলো কি হায়ারার্কিক্যালি আমার স্টোর হিসেবে থাকে। তোমরা হায়ারার্কি আমি আগেই পড়েছো, এই বিষয়ে আমি আগেই বলেছি। RDBMS-এ কী বলছে যে টেবিলগুলো থাকবে, এখানে কি থাকবে, টেবিলগুলো যে থাকছে, টেবিলসগুলোর মধ্যে কি আছে, রিলেটেড, তার কি আছে, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ তাদের নিজেদের মধ্যে কি আছে, আমার একটা
রিলেশন রয়েছে। যেমন এখানে কি দেখিয়েছিলাম আমি, ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি, স্টুডেন্ট, টিচার এদের প্রত্যেকের মধ্যে কি প্রত্যেকে একটা একটার উপর কি ডিপেন্ডেন্ট থাকতেছে। সম্পর্ক যত কী থাকবে, আমরা একে অপরের সাথে কি আছে, নির্ভরশীল। তাহলে আমরা কি বলবো সেটাকে, যে আমার এটা আছে একটা যে ডাটাবেসে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে আমরা কি বলছি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সব ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমার কি RDBMS হবে না, কিন্তু সব RDBMS-এ কি আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা তোমাদের টিকা হিসেবেও কিন্তু অনেক সময় আসতে পারে, আবার নাও আসতে পারে, তবে তোমাদের জেনে রাখা ভালো। যে তোমাদের কাছে মনে হতে পারে যে সকল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমই কি আমার RDBMS কিনা, অথবা সব RDBMS আমার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আসলে কতটা যুক্ত, এই জন্য আমি বলছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাসে আমি RDBMS নিয়ে আরও ডিটেল তোমাদের সাথে আলোচনা করব, এবং তোমাদেরকে আশা করছি নিয়মিত ক্লাস করবে অনলাইনে। এবং তোমাদের কোনো কোয়েরি থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা আমার ফেসবুক আইডি জানো, সেখানেও ইনবক্স করতে পারো, অথবা তোমাদেরকে যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমার সময় সুযোগ অনুযায়ী আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আমি শেষ করতে চাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, এবং যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো মেনে চলবে। ঘরে থেকে রেগুলার পড়াশোনা করবে এবং ক্লাস করবে। এই কথা বলে আমি এখানে শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।